মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ খুলবে না তেহরান। দুটি জাহাজ জব্দ করেছে আইআরজিসি। ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র। লেবাননে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি আগ্রাসনে সাংবাদিক সহ ৩ জন নিহত। জবাবে ড্রোন ও রকেট হামলা হিজবুল্লাহর। মার্কিন নাগরিকদের বৈরুত ছাড়ার নির্দেশ দূতাবাসের। গাজায় দখলদার বাহিনীর হামলায় শিশু সহ নিহত ৫। উপত্যকায় ২৫ ফিলিস্তিনিকে অপহরণ তেল আবিব সমর্থিত গোষ্ঠীর। ফের সক্রিয় হচ্ছে হামাস, দাবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার। ইউক্রেনের হামলায় রাশিয়ায় নিহত ২। জাপোরিঝিয়ায় রুশ গোলার আঘাতে রেল কর্মী নিহত। জেলেনস্কি পুতিন বৈঠকের জন্য তুরস্ককে মধ্যস্থতার প্রস্তাব কিয়েভের। এবং ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। ভোটে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন, রাজ্য জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তাজমিলা খান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাব জানিয়েছেন, ভয় ভীতি দেখিয়ে তেহরানকে আলোচনার টেবিলে নেওয়া যাবে না। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে 2টি জাহাজ জব্দ করেছে আইআরজিসি। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির কোনো সময়সীমা বেঁধে দেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই হরমুজ প্রণালীতে 2টি জাহাজ জব্দ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তারা জানায়, আটককৃত জাহাজ দুটির একটি ইসরায়েল সংশ্লিষ্ট। আইআরজিসির দাবি, জাহাজগুলো সামুদ্রিক আইন লঙ্ঘন করে এবং নেভিগেশন সিস্টেম অচল করে জলসীমা অতিক্রমের চেষ্টা করছিল। আটকের পর জাহাজ দুটিকে তল্লাশির জন্য ইরানি উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। চলমান নৌ অবরোধ ও মার্কিন হুমকির কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গ এবং সমুদ্রপথে এই অবরোধই শান্তি আলোচনার পথে প্রধান বাধা। পেজেশকিয়ান সাফ জানান, হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে নেওয়া সম্ভব নয়। একই সুরে কথা বলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া অসম্ভব। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে কোনো আগ্রাসন মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা প্রতিটি রাজনৈতিক ও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির উপর নজর রাখছে। এদিকে হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলাইন লেভিট এক সংবাদ সম্মেলনে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের অনুরোধে সামরিক হামলা স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন, তবে এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি তিনি। The president has not set a firm deadline to receive an Iranian proposal, unlike some of the reporting I've seen today. Ultimately, the timeline will be dictated by the commander-in-chief and the president of the United States. অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি সংকটে পড়া 10টি দেশের বিশেষ অনুরোধে ইরান ও রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞায় 30 দিনের সাময়িক ছাড় দেওয়ার কথা জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় এক সাংবাদিক সহ 3 জন নিহত হয়েছেন। আহত আরেক সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জবাবে ইসরায়েলি সেনা সদস্যদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। উত্তপ্ত পরিস্থিতির জেরে নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছেন বৈরুতের মার্কিন দূতাবাস। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। এতে একটি গাড়িতে থাকা 2 বেসামরিক নাগরিক নিহত হন। ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়া 2 সাংবাদিকও হামলার শিকার হন। এমনকি আহতদের উদ্ধারে যাওয়া অ্যাম্বুলেন্সও ইসরায়েলি সেনার বাধার মুখে পড়ে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি হামলার জবাবে বুধবারই পাল্টা আঘাত হেনেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কান্তারা এলাকায় ইসরায়েলি সেনা সদস্যদের লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে ছোড়া হয়েছে রকেট। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লেবাননে বাড়তে থাকা উত্তেজনার মুখে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে বৈরুতের মার্কিন দূতাবাস। বুধবার এক নিরাপত্তা বার্তায় নাগরিকদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে লেবানন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গত 18 এপ্রিল লেবাননে হামলায় আহত হওয়া 2 ফরাসি শান্তিরক্ষী বুধবার ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শান্তিরক্ষীদের ওপর এই আক্রমণকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে প্যারিস। সীমান্তে ইসরায়েলি নজরদারি আর হামলার আশঙ্কায় বৈরুতের দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুত বাসিন্দারা ঘরে ফিরতে পারছেন না। ইসরায়েল তাদের ইয়েলো লাইনের কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছে না। ঘরে ফিরতে যাওয়া বাসিন্দারা বলছেন, আকাশজুড়ে ড্রোনের বিকট শব্দ আর নতুন করে হামলার আশঙ্কা তাদের প্রতিনিয়ত তাড়া করে ফিরছে। লেবানন পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেজের পক্ষ থেকে তিনি বলেন, কেবল কূটনীতি পারে এই অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনতে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার আবহে বড় ধরনের সংকটের মুখে মার্কিন সামরিক বাহিনী। যুদ্ধের তীব্রতায় যুক্তরাষ্ট্রের মজুদ থাকা অত্যাধুনিক প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় অর্ধেকই ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী। একদিকে যুদ্ধাস্ত্রের ভাণ্ডারে বড় ধরনের ঘাটতি, অন্যদিকে প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুতেও টান পড়ার দীর্ঘমেয়াদী সংঘাত নিয়ে বাড়ছে উদ্বেগ। ইরানের সঙ্গে পাল্টাপাল্টি সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় তৈরি হয়েছে নজিরবিহীন চাপ। অপারেশন এপিক ফিউরি নামে পরিচালিত এই লড়াইয়ে মার্কিন বাহিনী তাদের সুরক্ষার মূল হাতিয়ার হিসেবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা CSIS এর তথ্য অনুযায়ী এই ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর ইতিমধ্যে ফুরিয়ে গেছে, যা দেশটির সামরিক সক্ষমতার উপর বড় প্রভাব ফেলছে। শুধু প্যাট্রিয়ট নয়, যুক্তরাষ্ট্রের অতি উচ্চমানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স নিয়েও দেখা দিয়েছে একই পরিস্থিতি। এই ব্যবস্থারও অর্ধেকের বেশি ইন্টারসেপ্টর যুদ্ধে ব্যবহৃত হয়ে গেছে। আকাশপথে শত্রুর আক্রমণ ঠেকানোর এই গুরুত্বপূর্ণ প্রযুক্তি দ্রুত শেষ হয়ে যাওয়া ওয়াশিংটনের কৌশলগত ভাবনার কেন্দ্রবিন্দুতে। পাশাপাশি প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুদেও টান পড়ছে বলে জানা গেছে। সামরিক তথ্য মতে এই বিশেষায়িত ক্ষেপণাস্ত্রের মোট মজুদের 45% বেশি ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধের এই ব্যাপকতা মার্কিন বাহিনীর সংরক্ষিত যুদ্ধাস্ত্রের ভাণ্ডারে বড় ধরনের শূন্যতা তৈরি করছে, যা ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে চলমান মার্কিন নৌ অবরোধের মধ্যেই পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান জন ফেলান। পেন্টাগন জানিয়েছে তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। মুখপাত্র শন বার্লেন জানান, নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি হুং চাও অস্থায়ীভাবে এ দায়িত্ব পালন করবেন। তবে ফেলানের পদত্যাগের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসনে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তার বিদায়ের ধারাবাহিকতায় এটিও নতুন সংযোজন। এর আগে সেনাবাহিনীর প্রধান সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে সরিয়ে দেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে কৌশলগত অবস্থান নেয়ার নানা দিক দিয়ে লাভবান হচ্ছে চীন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যখন যুদ্ধে লিপ্ত হয়ে বিশ্বকে অস্থির করে তুলছে, তখন চীন নিরপেক্ষ অবস্থান নিয়ে দায়িত্বশীলতার প্রমাণ দিয়েছে। আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানানো হয়, তেহরান ওয়াশিংটন সংঘাতে সরাসরি জড়ায়নি বেইজিং, বরং ভারসাম্যের খেলায় এগোচ্ছে হিসেবি পদক্ষেপে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতে সরাসরি কোনো পক্ষ নেয়নি চীন, বরং শুরু থেকেই কূটনীতির মধ্য দিয়ে সমাধানের আহ্বান জানিয়ে আসছে বেইজিং। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান। চীনা প্রেসিডেন্টের এই উদ্যোগ সরাসরি বার্তা দেয়, সংঘাত নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানই বেইজিং এর অগ্রাধিকার। বিশ্লেষকদের মতে এই অবস্থান চীনের দীর্ঘদিনের নন ইন্টারফিয়ারেন্স নীতিরই প্রতিফলন, যেখানে সরাসরি হস্তক্ষেপ এড়িয়ে প্রভাব বিস্তারে জোর দেওয়া হয়। একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে যুদ্ধ জয়ের দাবি ও অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ট্রাম্পের এমন পদক্ষেপ চীনের পরিমিত কূটনৈতিক ভাষার সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই পার্থক্যকে কাজে লাগিয়ে বেইজিং নিজেকে স্থিতিশীলতার পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করছে, যেখানে ওয়াশিংটনকে দেখা যাচ্ছে সংঘাতের পক্ষ হিসেবে।
অর্থনৈতিক বাস্তবতায় এখানে চীনা কৌশলের মূল চালিকা শক্তি। তেহরানের প্রধান বাণিজ্য অংশীদার হওয়ার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে বেইজিং। সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে এগোতে চাইছে চীন। বিশেষজ্ঞরা বলছেন, এই ভারসাম্য নষ্ট হলে চীনের জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ বড় ঝুঁকিতে পড়বে। যদিও কূটনৈতিকভাবে সক্রিয় বেইজিং একাধিক ফোনালাপ ও বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়েছে, তবুও প্রকাশ্যে মধ্যস্থতাকারীর ভূমিকাকে কম গুরুত্ব দিচ্ছে চীন। বিশ্লেষকদের মতে, বড় ধরনের শান্তি চুক্তিতে সরাসরি জড়িয়ে পড়লে জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে। তাই পর্দার আড়ালে থেকে প্রভাব বজায় রাখার কৌশলই বেছে নিয়েছে বেইজিং। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সামরিক সক্ষমতা প্রদর্শনে জনসমক্ষে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান। রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র দেখতে ভিড় করে সরকার সমর্থকরা। সমাবেশে অংশ নেয়ারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। যুদ্ধবিরতির মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে জনসমক্ষে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম শাহ 4 প্রদর্শন করেছে ইরান, যা দেখতে তেহরানের বানাক ও এনগেলাব স্কোয়ারে জাতীয় পতাকা হাতে মানুষের ঢল দেখা যায়। জনতার উপস্থিতি আর উচ্ছ্বাসে এটি পরিণত হয় এক ধরনের রাজনৈতিক সামরিক প্রদর্শনীতে। খোররাম শাহ 4 ইরানের উন্নত মাঝারি থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর একটি। প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র 1 টনেরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক বহন করতে পারে বলে জানা গেছে। এ ধরনের বড় ও শক্তিশালী ওয়ারহেড ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সমাবেশে অংশ নেওয়া সমর্থকেরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। প্রদর্শিত ক্ষেপণাস্ত্রটি কদর শ্রেণীর বলে ধারণা করা হচ্ছে, যা ক্লাস্টার মিউনিশন ছড়াতে সক্ষম। ইরান আগের সংঘাতে এই ধরনের অস্ত্র ব্যবহার করেছে বলেও উল্লেখ করা হয়, যা এই প্রদর্শনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে তাগিদ দিয়েছে 3 সদস্য দেশ। ফিলিস্তিন ও লেবাননে চলমান পরিস্থিতির অবনতি হয় এমন সিদ্ধান্তের কথা জানায় দেশগুলো। জনগণের প্রতিবাদ ও রাজনৈতিক চাপের মুখে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সীমিত করার পদক্ষেপ নিয়েছে স্পেন ও স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে করা অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করার বিষয়টি আলোচনা ও বিতর্কের জন্য যৌথভাবে অনুরোধ জানিয়েছে স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড। গেল সপ্তাহে জোটটির পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাসকে একটি যৌথ চিঠি দেয় 3 দেশ, যেখানে উল্লেখ করা হয় ইসরায়েল এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী, যেটি এই অ্যাসোসিয়েশন চুক্তির লঙ্ঘন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলকে বারবার এ পথ থেকে সরে আসার অনুরোধ জানানো হলেও তারা তোয়াক্কা করেনি। বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড চালুর প্রস্তাবিত ইসরায়েলি আইনের সমালোচনা করেন 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী। গাজার মানবিক সংকটকে অসহনীয় বর্ণনা উল্লেখ করে দেশগুলো বলছে, বারবার সেখানে যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে এবং পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। দখলকৃত পশ্চিম তীরেও সহিংসতা তীব্রতর হচ্ছে। ইসরায়েলি সামরিক অভিযানের পাশাপাশি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছেন। এতে বেসামরিক ব্যক্তি প্রাণ হারাচ্ছেন, যার মাধ্যমে চুক্তির 2 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছে ইসরায়েল। গত বছরের আগস্টে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে স্লোভেনিয়া দখল করা এলাকার পণ্য আমদানি নিষিদ্ধ করে। একই পথ অনুসরণ করে স্পেনও এ নিষেধাজ্ঞা কার্যকর করার ঘোষণা দেয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির তোয়াক্কা না করে চালানো ইসরায়েলি হামলায় রক্ত ঝরেছে আরও 5 ফিলিস্তিনির। হামলার পাশাপাশি গাজায় ইসরায়েল সমর্থিত সশস্ত্র গোষ্ঠী অন্তত 25 জনকে অপহরণ করেছে বলে জানিয়েছে গণমাধ্যম মিডল ইস্ট মনিটর। এদিকে হামাস নতুন করে নিজেদের শক্তি সঞ্চয় করছে বলে সতর্কবার্তা দিয়েছে খোদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। গেল বছর অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি গাজায় কেবল নামেই সীমাবদ্ধ রয়েছে। স্থানীয় সময় বুধবার উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে ফিলিস্তিনির। জাবালিয়া থেকে শুরু করে গাজার খান ইউনিস সবখানেই প্রতিদিন চলছে ভারী গোলাবর্ষণ। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধবিরতি চলাকালেই গত কয়েক মাসে 786 জন ফিলিস্তিনিকে প্রাণ দিতে হয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে।
গাজায় এখন নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ইসরায়েল সমর্থিত সশস্ত্র অপরাধী চক্র। উপত্যকার জেইতুন এলাকায় এমন একটি সশস্ত্র গ্যাং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় সূত্রের বরাতে গণমাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, ইসরায়েলি ড্রোন ও সামরিক বাহিনীর সহায়তায় এসব গ্যাং সাধারণ মানুষকে জিম্মি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় এখন ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলো সাধারণ জনতাকে নিয়ে সুরক্ষা কমিটি গঠনের আহ্বান জানাচ্ছে। এদিকে ফিলিস্তিনি নারী বন্দীদের ওপর ইসরায়েলি কারাগারে অমানবিক নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে এক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। বর্তমানে ইসরায়েলের দামন কারাগারে অন্তত 90 জন নারী মানবেতর জীবনযাপন করছেন। তাদের খাবার ও চিকিৎসায় অবহেলার পাশাপাশি নগ্ন করে তল্লাশি এবং নিঃসঙ্গ কারাবাসের মতো নিপীড়ন চালানো হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 700 নারীকে আটক করা হয়েছে, যার কোনো স্পষ্ট হিসাব ইসরায়েল দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নেতানিয়াহু সরকারকে সতর্ক করে এক গোপন নথি পাঠিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। তাদের দাবি, ইরান লেবানন যুদ্ধের দিকে ওয়াশিংটন তেল আবিবের নজর থাকার সুযোগে গাজায় নতুন করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে হামাস। সংগঠনটি ধীরে ধীরে তাদের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেন। জাপোরিঝিয়ায় রুশ ড্রোনের আঘাতে এক রেলকর্মী নিহত হয়েছেন। হামলায় ওডেসায় ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামো। অন্যদিকে রুশ ভূখণ্ডে কিয়েভের পাল্টা ড্রোন হামলায় নারী ও শিশুর মৃত্যু হয়েছে। যুদ্ধের এমন পরিস্থিতির মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের জন্য তুরস্ককে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। এদিকে ইউরোপে রাশিয়ার তেল সরবরাহ পুনরায় শুরু হওয়ায় কিয়েভকে 90 বিলিয়ন ইউরোর ঋণ দিতে সম্মত হয়েছে ইইউ। ইউক্রেনের ওডেসা বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দর অবকাঠামো ও রেল যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় সময় বুধবার চালানো এই হামলায় ওডেসা ও জাপোরিঝিয়া অঞ্চলে হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের পাশ দিয়ে রুশ ক্ষেপণাস্ত্র উড্ডয়ন করায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। জবাবে ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে রাশিয়ার সিরজান শহরে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এতে একটি আবাসিক ভবন আংশিক ধসে পড়ে নারী শিশুসহ কয়েকজন হতাহত হয়। রাশিয়ার অভিযোগ, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। চলমান যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিকা জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি ও ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজন করতে তুরস্ককে অনুরোধ জানানো হয়েছে। বেলারুশ বা রাশিয়া বাদে যে কোনো নিরপেক্ষ দেশে এই আলোচনা হতে পারে বলে জানানো হয়েছে। তবে ক্রেমলিন এর আগে কেবল মস্কোতেই বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিল, যা জেলেনস্কি শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছেন। ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার তেল সরবরাহ পুনরায় শুরু হওয়ায় ইইউর 90 বিলিয়ন ইউরোর ঋণ পাওয়ার পথ পরিষ্কার হয়েছে কিয়েভের জন্য। বুধবার ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ইইউর 27টি সদস্য রাষ্ট্র এই ঋণের বিষয়ে একমত হয়েছে। হাঙ্গেরিয়ান তেল সংস্থা MOL নিশ্চিত করেছে, পাইপলাইন দিয়ে তেল সরবরাহ শুরু হয়েছে, যা বৃহস্পতিবারের মধ্যেই গন্তব্যে পৌঁছাবে। এই অর্থ ইউক্রেনের আগামী 2 বছরের প্রতিরক্ষা ও বাজেট ঘাটতি মেটাতে ব্যয় করা হবে। এর আগে রাশিয়ার তেল সরবরাহের পাইপলাইন নিয়ে দ্বন্দ্বের জেরে হাঙ্গেরি ও স্লোভাকিয়া এই ঋণে ভেটো দিয়েছিল। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দক্ষিণ আফ্রিকায় জোহান্সবার্গে গুলিতে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশের। কমিউনিটিতে শোকের ছায়া। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনায় আশ্বাস রাষ্ট্রদূতের। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ চলছে আজ। প্রথম পর্বে উত্তরবঙ্গ ও দক্ষিণের কয়েকটি জেলার 152টি আসনে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনের প্রথম ধাপে তৃণমূল কংগ্রেস, বিজেপি কংগ্রেস, CPIM সহ একাধিক দল মাঠে সক্রিয় রয়েছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্বে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, টানা চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে ভোটে অংশ নিচ্ছে। অন্যদিকে বিজেপি রাজ্যে সরকার গঠনের আশায় জোর প্রচার চালাচ্ছে, যদিও গত নির্বাচনে তারা প্রধান বিরোধী শক্তি হিসেবেই সীমাবদ্ধ ছিল। 2 ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী 4 মে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশটির তামিলনাড়ুতে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ।
বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, একেবারে বৈচিত্র্যময় পরিবেশে কিন্তু এই ভোট শুরু হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টা হতে চলল ভোট গ্রহণ, এবং নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের যে ঘোষিত যে বিধিনিষেধ সেগুলো মেনেই কিন্তু লম্বা লাইন দিয়ে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। আমি শুরুতে যেটা বললাম বৈচিত্র্যময় পরিবেশে কেন বললাম, সেটি হচ্ছে জানেন উত্তরবঙ্গে 8টি জেলা, এবং উত্তরবঙ্গ মূলত শীতল অঞ্চল। এর মধ্যে আবার সেখানে আকাশের মন খারাপ, একটু মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলেও শোনা যাচ্ছে। আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের 8টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত এলাকায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত এলাকায় কিন্তু তীব্র দাবদাহ চলছে, অর্থাৎ অতিষ্ঠ রোদ গরম। এবং সে কারণেই এই অঞ্চলের মানুষগুলো, এই 8টি জেলার যে ভোটাররা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে লম্বা লাইন, অর্থাৎ তীব্র রোদ উপেক্ষা করার জন্য তারা সকাল সকাল এসে ভোটটা দিয়ে বাড়ি চলে যেতে চাইছেন। এবং সে কারণে আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গের ভোট কেন্দ্রগুলোতে লম্বা লাইন দিয়ে সকাল থেকে নারী এবং পুরুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজ্যের এই যে দুটো দিকে দুরকম বৈচিত্র্যপূর্ণ আবহাওয়ার মতোই কিন্তু রাজনৈতিক বৈচিত্র্যময়তাও কিন্তু আমরা ভোটের প্রচারণায় আমরা প্রথম দফা থেকে দেখেছি। এবং এখনো পর্যন্ত যে দ্বিতীয় দফা, অর্থাৎ 29 তারিখে যে দ্বিতীয় দফা 142টি আসনে ভোট হবে, সেক্ষেত্রেও কিন্তু বৈচিত্র্যময়তার শেষ নেই। আপনি জানেন যে প্রথম বৈচিত্র্যময় যদি আমি প্রথম দিকে ধরি, সেটি হচ্ছে যে এইবারে নির্বাচনটি রাজনৈতিক দলের কাছে শুধুমাত্র একটি নির্বাচন নয়, এটি হচ্ছে তাদের একটি ইগোর লড়াই। এবং অন্যদিকে নির্বাচন কমিশনের কাছে, আপনি জানেন যে ভারতের নির্বাচন কমিশন 80 বছরের পুরনো একটি প্রতিষ্ঠান, যে নির্বাচনের যে কোনো নির্বাচন, সেটি বিধানসভা নির্বাচন হোক, সেটি পঞ্চায়েত নির্বাচন হোক, সেটি লোকসভা নির্বাচন হোক, প্রত্যেকটি নির্বাচন কিন্তু সারা পৃথিবীর কাছে একটি দৃষ্টান্ত বহন করে। যদিও প্রত্যেকবারই যে কোনো নির্বাচনে পশ্চিমবঙ্গে সহিংসতা, রাজনৈতিক সহিংসতা, নির্বাচনের আগে বা নির্বাচনের পরে আমরা দেখি সহিংসতার ঘটনা। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছেও এই নির্বাচনটি একটি বড় সড় চ্যালেঞ্জ, এবং সে কারণেই নির্বাচনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সহিংসতাহীন হিসেবে করার জন্য নির্বাচন কমিশনের কাছে একটি চ্যালেঞ্জ ছিল। সে ইতিহাসের একেবারে কঠোরতম নির্বাচন আমরা দেখছি। 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, এবং সেই কঠোর নিরাপত্তা বলের মধ্য দিয়ে মানুষ কিন্তু সকাল থেকে লম্বা লাইন দিয়ে ভোট দিচ্ছে। আরেকটি বিষয় যেটিও বৈচিত্র্যময়তার মধ্যে একটি, আজকে যে 3,60,00,000 মানুষ যে 16টি জেলায় ভোট দিচ্ছেন, এটি কিন্তু সবশেষ, অর্থাৎ 2024 সালের লোকসভাতে কিন্তু এই ভোটার সংখ্যা ছিল প্রায় 4 কোটি। তাহলে 40 লক্ষ কোথায় গেল? 40 লক্ষ বাদ গিয়েছে এবারের ভোটার তালিকা নিবিড় সংশোধনের যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর এর প্রক্রিয়ায় 40 লক্ষ লোক বাদ গিয়েছে। তাহলে এই ভোটাররা কোথায় গেলেন? এই সঙ্গতভাবে এই ভোটাররা বাদ গিয়েছেন, তারা কিন্তু আজকে ভোট দিতে পারছেন না। যদিও ট্রাইব্যুনালে 143 জনের মতো ভোটার গত পরশুদিন, অর্থাৎ 21 তারিখে সবশেষ তারা ভোটার তালিকায় নিবন্ধিত হয়, এবং তারা কিন্তু ভোট দিচ্ছেন। তো এসআইআর এর বিষয়টিও এখানে একটা বৈচিত্র্যময়তার মধ্যেও রয়েছে। আরেকটা বিষয় আসি, সেটি রাজনৈতিক বয়ান সেট করার ক্ষেত্রে আমরা দেখেছি এই প্রথম প্রধান দুটো রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূলের ক্ষেত্রেও কিন্তু এই নির্বাচনের প্রচারণা রাজনৈতিক বয়ান সেট করেছে। সেই বয়ানগুলো কি, যেগুলো আগে দেখা যায়নি, যেমন ভয় নয় ভরসা, বাঙালিত্ব, বহিরাগত, বাংলাদেশি অনুপ্রবেশকারী, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে, এই ধরনের বয়ান সেট করে কিন্তু আমরা দেখেছি যে এবারের নির্বাচনে প্রধান দুটো রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যে যার মতো প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে। সুতরাং নির্বাচনটি শুরু থেকেই যে বৈচিত্র্যময়তা ঠাসা, সেটি বলার অপেক্ষা রাখে না। সেই বৈচিত্র্যময়তা সাক্ষী রেখেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে লম্বা লাইন দিয়ে সকালবেলা আমরা দেখেছি যে ভোট কেন্দ্রগুলোতে লম্বা লাইন দিয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে এসআইআর শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গ হয়নি। এসআইআর প্রথম হয়েছিল বিহার রাজ্যে। বিহারের পর যে 12টি রাজ্যে এসআইআর হয়, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি। পশ্চিমবঙ্গের ছাড়াও আপনি জানেন যে নির্বাচন কমিশন চলতি বছরের 15 মার্চ যে 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করে, তার মধ্যে পশ্চিমবঙ্গ
ছিল, তামিলনাড়ু ছিল, এই দুটো রাজ্য কিন্তু ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে এসআইআর হওয়ার পর এই রাজ্য এর আগে এই যে পদুচুরিতেও হয়েছে, কেরলেও হয়েছে, তাহলে এই রাজ্যগুলোতে কিন্তু এসআইআর এর ইম্প্যাক্ট কিন্তু ভালো বলে মনে করছে নির্বাচন কমিশন। আপনি যে এর আগে যে প্রথম দফায় এক দফায় ভোট হয়েছে বাকি তিনটি রাজ্যে, পুদুচেরি, কেরল এবং আসাম, সেখানেও কিন্তু গড় ভোটারের উপস্থিতি প্রায় 85%। এটি কিন্তু ভারতের নির্বাচনের ইতিহাসে এই রাজ্যগুলোতে রেকর্ড সংখ্যক ভোটার তারা লম্বা লাইন দিয়ে ভোট দিয়েছেন। নির্বাচন কমিশন মনে করছে, দাবি করছে যে এটি কিন্তু এসআইআর হওয়া, অর্থাৎ এসআইআর মানে ভোটার তালিকায় যে সমস্ত ভোটারদের মৃত ভোটার বা শিফটেড ভোটার কিংবা ভোটার তালিকায় কোনো রকম জালিয়াতি ছিল, সেই সমস্ত ভোটার বাদ দেওয়ার কারণে মানুষের মধ্যে ভোট দিতে হবে, ভোট না দিলে তার নাগরিকত্ব থাকবে না, সেই কারণে কিন্তু লম্বা লাইন দিয়ে ভোট দিতে দাঁড়িয়েছেন ভোটাররা। সুতরাং নির্বাচন কমিশন এবারের ভোটার ক্ষেত্রেও আমরা দেখেছি সকালবেলা আজকে যে 152টি আসনে ভোট হচ্ছে, সেখানেও কিন্তু লম্বা লাইন দিয়ে ভোট দিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালবেলায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, একদিকে যেখানে ভোট হচ্ছে, ভোটদান করছেন 3,60,00,000 ভোটার, এবং আজকেই তারা কিন্তু শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, গৌতম দেব, নিশীথ প্রামাণিকের মতো এবং অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতাদের ভাগ্য নির্ধারণ করবেন। আবার অন্যদিকে আগামী 29 তারিখ অর্থাৎ দ্বিতীয় দফা 142 আসনের ভোটের প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতা নেত্রীরা। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের প্রথম 2 ঘন্টায় এবং আগামী 29 তারিখে যে দ্বিতীয় দফায় সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতার বিধানসভা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি সংযুক্ত ছিলাম। ভারতের মণিপুরে 3 বছরও থামেনি সহিংসতার আগুন। জাতিগত বিভাজন, রাজনৈতিক বিতর্ক আর নিরাপত্তা সংকট মিলিয়ে রাজ্য জুড়ে অস্থিরতা বিরাজ করছে। সাম্প্রতিক বোমা হামলায় উত্তেজনা আরও বেড়েছে। কেন থামছে না এই সংঘাত, সে প্রশ্নেও জোরালো হচ্ছে। ভারতের উত্তর পূর্বের সীমান্তবর্তী রাজ্য মণিপুরে কয়েক বছর ধরেই মুখোমুখি দুই সম্প্রদায়, মেইতেই ও কুকিজো। উপত্যকায় প্রভাবশালী মেইতেইদের বিপরীতে পাহাড়ি এলাকায় বসবাস কুকিজোদের। বহু বছর ধরে সহাবস্থান থাকলেও জমি পরিচয় ও রাজনৈতিক ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব ধীরে ধীরে তীব্র হয়। এই বিভাজনই সংঘাতের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। 2023 সালে পরিস্থিতি বিস্ফোরণের রূপ নেয় যখন মেইতেইদের তফসিলি জনজাতি মর্যাদা দেওয়ার উদ্যোগ সামনে আসে। এতে কুকিজো সম্প্রদায়ের মধ্যে আশঙ্কা তৈরি হয় যে তারা জমি, চাকরি ও শিক্ষায় নিজেদের বিশেষ সুবিধা হারাবে। এর জেরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। প্রতিবাদ দ্রুতই রূপ নেয় সহিংস সংঘর্ষে। 3 বছর ধরেই চলছে সেই সহিংসতা। রাজনৈতিক ভূমিকা নিয়েও রয়েছে তীব্র বিতর্ক। সাবেক মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বিরুদ্ধে এক পক্ষের প্রতি পক্ষপাতের অভিযোগ ওঠে। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ধীর প্রতিক্রিয়া নিয়েও রয়েছে প্রশ্ন। তাই দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস আরও গভীর হয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে বোমা বিস্ফোরণে 2 শিশুর মৃত্যু আবারও উত্তেজনা বাড়িয়ে তুলেছে। প্রতিবাদ, সড়ক অবরোধ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সব মিলিয়ে পরিস্থিতি ফের অস্থিতিশীল হয়ে ওঠে। 3 বছরে 2 শতাধিক প্রাণহানি ও হাজার হাজার মানুষের বাস্তুচ্যুতি মণিপুরকে বিভক্ত এক অঞ্চলে পরিণত করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন শিলিগুড়ি আদালত। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। যদিও এর আগে নির্বাচন কমিশন গ্রেফতারি পরোয়ানার খবরকে ভুয়া বলে দাবি করে। 2017 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ শপথ নেওয়ার পর শ্রীজাত তার ফেসবুকে 12 লাইনের একটি কবিতা প্রকাশ করেন। কবিতার শেষ 2 লাইনের শব্দচয়ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন দাবি করে হিন্দুদের পবিত্র প্রতীক ত্রিশূল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন কবি শ্রীজাত। এরপর অর্ণব সরকার নামের এক কলেজ ছাত্র শিলিগুড়ি থানায় শ্রীজাতের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগে লিখিত অভিযোগ করেন।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। নেপালে নতুন সরকারের অস্থিরতা, অর্থ পাচারে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, তদন্ত প্রভাবমুক্ত রাখতেই সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আবু নাসের শামীম নামের এক বাংলাদেশি প্রবাসী। শামীমের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। নিহত শামীম নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা এবং দক্ষিণ আফ্রিকায় পরিচিত একজন ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাজার করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢোকার সময় ওত পেতে থাকা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল পরিদর্শন করে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। সাম্প্রতিক সময়ে জোহান্সবার্গে 3 বাংলাদেশি নিহতের ঘটনায় কমিউনিটিতে নেমে এসেছে শোক ও উদ্বেগ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী। কয়েকদিন ধরে কোনো খোঁজ না মেলায় উদ্বেগে পরিবার ও প্রবাসী কমিউনিটি। তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয়, পুলিশ ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। ফ্লোরিডায় ট্র্যাম্পার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় 2 বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ জানায়, লিমনকে সর্বশেষ সকাল 9টার দিকে তার বাসস্থানে এবং বৃষ্টিকে সকাল 10টার দিকে ক্যাম্পাসের একটি ভবনের কাছে দেখা যায়। শুক্রবার বিকেলে এক বন্ধু তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে পুলিশকে জানালে শুরু হয় অনুসন্ধান। বিষয়টি তদন্তে যুক্ত হয়েছে হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়। 2 শিক্ষার্থীকে এরই মধ্যে অঙ্গরাজ্য ও জাতীয় নিখোঁজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ বাড়লেও এখনও কোনো নিশ্চিত তথ্য দেয়নি পুলিশ। বিশ্বজুড়ে অভিবাসন পদগুলো পেতে 1 বছরে প্রাণহানি দাঁড়িয়েছে প্রায় 8,000-এ। বিশেষ করে মোট নিখোঁজ ও প্রাণহানির 40%-এরও বেশি ঘটেছে ইউরোপমুখী সমুদ্রপথে। বিভিন্ন রুটে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উঠে এসেছে শীর্ষে। গত 1 বছরে বিশ্বজুড়ে অভিবাসন পথগুলোতে প্রায় 8,000 মানুষ নিখোঁজ হয়েছেন বা মারা গেছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। যদিও আগের বছরের তুলনায় সংখ্যা কিছুটা কম, তবে সংস্থাটি বলছে সহায়তা কমে যাওয়ায় অন্তত 1,500 ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, যা প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার ইঙ্গিত দেয়। সবচেয়ে প্রাণঘাতী হিসেবে চিহ্নিত হয়েছে ইউরোপমুখী সমুদ্রপথ। মোট মৃত্যু ও নিখোঁজের মধ্যে প্রতি 10 জনে 4 জনের বেশি এই রুটে প্রাণ হারিয়েছেন। অনেক ক্ষেত্রেই ঘটেছে তথাকথিত অদৃশ্য নৌডুবি, যেখানে পুরো নৌযানই সমুদ্রে হারিয়ে গেছে কোনো চিহ্ন ছাড়াই। এতে নিখোঁজদের খোঁজ পাওয়া তো দূরের কথা, সঠিক হিসাব করাও কঠিন হয়ে পড়ছে। প্রতিবেদনে আরও বলা হয়, অভিবাসনের ধরন ও উৎস দেশেও এসেছে বড় পরিবর্তন। ইউরোপের সামগ্রিক আগমন কমলেও বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বেড়ে এখন শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে রাজনৈতিক ও নীতিগত পরিবর্তনের কারণে সিরিয়া থেকে অভিবাসন কমেছে। একই সঙ্গে পশ্চিম আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন রুটেও মৃত্যুর সংখ্যা বেড়েছে, যেখানে রোহিঙ্গা শরণার্থীরাও ঝুঁকিপূর্ণ যাত্রায় সামিল হচ্ছেন। IOM বলছে, সংঘাত, জলবায়ু সংকট এবং নীতিগত পরিবর্তনের কারণে অভিবাসনের পথগুলো শুধু বদলাচ্ছে, ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। সংস্থাটির মতে এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এগুলো এমন সব মানুষের গল্প যারা নিরাপদ ভবিষ্যতের খোঁজে প্রাণ হারিয়েছেন আর রেখে গেছেন অপেক্ষমান পরিবার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ উপকূলে 2টি নৌকা থেকে 32 জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গ্র্যান্ড ক্যানারিয়া ও লারজারোতে পৌঁছানো এসব অভিবাসীদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই উদ্ধার অভিযান পরিচালনা করে স্পেনের সমুদ্র উদ্ধার সংস্থা। রেড ক্রস জানিয়েছে, প্রথম নৌকায় থাকা 12 জন অভিবাসী রাতেই বন্দরে পৌঁছালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আরও একটি নৌকা থেকে 20 জনকে লানজারোতে দ্বীপে উদ্ধার করা হয়। বিপজ্জনক সমুদ্র পথে ইউরোপে পৌঁছাতে গিয়ে এমন ঝুঁকিপূর্ণ যাত্রা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের গণ অভিবাসন নীতির অংশ হিসেবে 3য় দেশে অভিবাসী পাঠানোর পরিকল্পনায় যুক্ত হয়েছে প্যারাগুয়ে। প্রথম ধাপে 25 জন স্প্যানিশ ভাষী বহিষ্কৃতকে গ্রহণ করবে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে এই প্রক্রিয়া। প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি মামলাকে আলাদাভাবে মূল্যায়ন করে আন্তর্জাতিক আইন ও অভিবাসন নীতির প্রতি সম্মান রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প প্রশাসনের এই থার্ড কান্ট্রি ডিপোর্টেশন নীতির মাধ্যমে এমন দেশে অভিবাসীদের পাঠানো হচ্ছে যাদের সঙ্গে তাদের কোনো সরাসরি সম্পর্ক নেই। এর মধ্যেই কোস্টারিকা, এল সালভাদোর, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র সহ কয়েকটি দেশ এ ধরনের চুক্তিতে যুক্ত হয়েছে। জার্মান সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্রে আরও শক্তিশালী ও কার্যকর করতে সেনা সংখ্যা বাড়ানো এবং ভারী সমরাস্ত্র যুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। বার্লিনে সাংবাদিকদের তিনি জানান, বাহিনীর সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের ব্যবহার এখন সময়ের দাবি। এছাড়া বহুল আলোচিত ফ্রাঙ্কো জার্মান যুদ্ধ বিমান প্রকল্প ইস্যুতে দুই দেশের শীর্ষ নেতারা চলতি সপ্তাহে বৈঠকে বসবেন বলেও নিশ্চিত করেন তিনি। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতি ও রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রথমবারের মতো নিজেদের সামরিক বাহিনী ঢেলে সাজানোর মহাপরিকল্পনা নিয়েছে জার্মানি। এই কৌশলের অংশ হিসেবে সাঁজোয়া যান, যুদ্ধজাহাজ এবং ড্রোন সহ ভারী সমরাস্ত্রের মজুদ বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। তিনি জানান, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে জার্মান বাহিনীকে আধুনিকায়ন করার কোনো বিকল্প নেই। সেনা সংখ্যা বাড়ানোর ক্ষেত্রেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বার্লিন। 2025 সালের পরিকল্পনা অনুযায়ী 2 লাখ রিজার্ভিস্ট সহ মোট 4,60,000 সদস্যের এক বিশাল বাহিনী গড়ার লক্ষ্য অর্জনে কাজ চলছে। বাহিনীর এই সক্ষমতা বৃদ্ধিতে নিয়মিত সেনার পাশাপাশি অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে বলে জানান মন্ত্রী। পিস্টোরিয়াসের মতে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে জার্মানির নেতৃত্বের ভূমিকা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার অনিবার্য। আধুনিক প্রযুক্তির এই সংযোজন জার্মান সেনাবাহিনীকে আগের চেয়ে অনেক বেশি ক্ষুরদার ও দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘ প্রতীক্ষিত ফ্রাঙ্কো জার্মান FCAS ফাইটার জেট প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী। নিয়ন্ত্রণ নিয়ে ফ্রান্সের ডেসেল এভিয়েশন এবং জার্মানি স্পেনের এয়ারবাসের মধ্যকার বিরোধের কথা স্বীকার করলেও চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জ ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর আসন্ন বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিত দেন তিনি। জার্মান সেনাবাহিনীকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে এদেশের তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। তবে অপরিকল্পিতভাবে তাদের যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়াটা এই দেশের জন্য হিতের বিপরীত হতে পারে বলে আশঙ্কা করছেন এদেশের সামরিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অর্থ পাচারের দায়ে অভিযুক্তের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। সম্প্রতি দীপক ভট্ট নামের এক ব্যবসায়ীর সঙ্গে গুরুংয়ের বিনিয়োগ ও শেয়ার নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়ে গুরুং জানান, নৈতিকতার স্বার্থে এবং তদন্ত প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতেই তিনি ইস্তফা দিয়েছেন। সদ্য পদত্যাগে এই স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শেয়ার সহ তার বিভিন্ন বিনিয়োগ নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে সেটিকে তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন বর্তমান সরকারে এটি দ্বিতীয় কোনো মন্ত্রীর পদত্যাগ। এর আগে গত 9 এপ্রিল পদের অপব্যবহার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রমমন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর এই পদত্যাগ নেপালের বর্তমান সরকারের স্বচ্ছতা রক্ষার লড়াইয়ে নতুন এক মাত্রা যোগ করেছে। সংযুক্ত আরব আমিরাতের বাজারে বাড়ছে বাংলাদেশি কাঁচা শাকসবজি ও মাছের চাহিদা। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা কিছুটা কাটিয়ে ওঠার পর দেশটির বিভিন্ন বাজারে আবারও দেখা যাচ্ছে দেশীয় শাকসবজির রমরমা উপস্থিতি। বাংলাদেশ বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট স্বাভাবিক থাকায় ব্যবসায়ীরা বিপুল পরিমাণ শাকসবজি আমদানি করছেন। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। বিদেশের মাটিতে দেশীয় শাকসবজি চড়া দামেও কিনতে আগ্রহী হয়ে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতের বিভিন্ন সুপারমার্কেটে এখন প্রতিদিনেই চোখে পড়ছে এমন দৃশ্য। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতার কারণে কিছুদিন বিমান চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশি শাকসবজির বাজারে সাময়িক ঘাটতি দেখা দেয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাজারে ফিরেছে সরবরাহ ও স্থিতিশীলতা। কিছুদিন যাবৎ ব্যবসা বাণিজ্য একটু স্লো ছিল, কিন্তু ইনশাআল্লাহ আমরা আশাবাদী কিছুদিন পরে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে যে পরিস্থিতি এটা কভার করতে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে গেল, আমরা অনেক তাড়াতাড়ি কভার করব। রান্না করতে অনেক পছন্দ করি, এর জন্য আমার কেনাকাটা অনেক করা হয়। আর এখানে আসার পর আমি যা দেখলাম, এখানে এভরিথিং ফ্রেশ পাওয়া যায়। কচুলতি আছে, কচু আছে, ভেন্ডি আছে, লাল শাক আছে, পুঁই শাক আছে,
যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন করে ব্যবসা সম্প্রসারণ শুরু করেছেন। কেউ কেউ নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। অধিকাংশ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানে মজুত করেছেন বাংলাদেশি পণ্য, মাছ, মাংস, কাঁচা শাকসবজির পাশাপাশি গার্মেন্টস পণ্য, বিভিন্ন ধরনের মশলা এবং ফুড আইটেম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। এখন কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল ফ্লাইট আছে, অনেক মাল আসতেছে বাংলাদেশ থেকে, সবজি অ্যাভেলেবেল, এমনকি এখন নতুন ফল মূলের মধ্যে কাঁঠালও শুরু করে দিয়েছি আমরা, করলা, মরিচ, একদম সব সবজি এখন আসতেছে বাংলাদেশ থেকে। আমিরাতের সুপারমার্কেটগুলোতে দেশি পণ্য কিনতে বাংলাদেশি প্রবাসী পরিবারগুলোর আগ্রহ বেশি লক্ষ্য করা যায়। ব্যবসায়ীদের দাবি, সরাসরি জাহাজযোগে পরিবহন ব্যবস্থা চালু করা গেলে আমিরাতের বাজারে বাংলাদেশি কাঁচা পণ্যের চাহিদা আরও বাড়বে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ অনিশ্চয়তা ও ভোগান্তির পর বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশে ফিরছে সৌদি আরবে আটকে পড়া ৩৩ বাংলাদেশি উমরাযাত্রী। ধর্মমন্ত্রীর নির্দেশে জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেশন মোহাম্মদ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাদের দ্রুত দেশে ফেরানোর আশ্বাস দেওয়া হয়। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, বাংলাদেশ হজ মিশন মক্কার কাউন্সিলর হজ মোহাম্মদ কামরুল ইসলাম এবং কনসুলার ASM সায়েম। প্রতারণা এড়াতে বৈধ ও সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভ্রমণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আলহামদুলিল্লাহ ওনারা আসছেন, খোঁজখবর নিচ্ছেন এবং প্রবলেম সলভ করার জন্য যত ব্যবস্থা নেওয়া দরকার তারা নিচ্ছেন এবং সম্ভবত উইদিন নেক্সট 48 আওয়ার্স থিংস উইল বি ডান। আমরা প্রায় ৪৫ জনের মতো এখানে হজ এজেন্সি এবং টিকিটের কারণে আটকা পড়েছিলাম। তো বাংলাদেশ গভর্নমেন্টের অনেকে আসছিল, বিশেষ করে জেদ্দা কনসুলেট, হজ কনসুলেট এবং আরও অন্য কর্মকর্তারা আসছিল। ওনারা খোঁজখবর নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন দেশে যেতে পারবো। অনেক বিপদে ছিলাম, সরকারিভাবে লোক আমরা খোঁজখবর নিয়েছে, আর আমরা ইনশাল্লাহ যাইতাম পারাম, এই প্রতিশ্রুতি তারা দেওয়া গেছে। দূতাবাসের কর্মকর্তা, আমাদের হজ কাউন্সিলর, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সহ এখানে এসেছি। আমরা আমাদের সাথে সবসময় আছি। যে কোনো প্রয়োজন দূতাবাস এবং কনসুলেট সবসময় হাজিদের যারা ওমরা যাত্রী আছেন সবসময় তাদের পাশে থাকবে। ফিনল্যান্ডের বিভিন্ন শহরে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। সামাজিক সংগঠন ছায়াতরের উদ্যোগে এমপো শহরে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একইভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে ইউভাস্কুলা শহরে উদযাপিত হয়েছে বর্ষবরণ। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। নাচে গানে বরণ করা হয় বাংলা নতুন বছর। প্রবাসের মাটিতে নিজের শিকড় ধরে রাখতে ফিনল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির সামাজিক সংগঠন ছায়াতরের এই আয়োজন। সাংস্কৃতিক পরিবেশনায় উঠে আসে বাংলার ঐতিহ্য, কবিতা আর সঙ্গীতের মেলবন্ধন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৈশাখী মেলা। স্টল জুড়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাপুলি, মিষ্টান্ন ও চটপটি ফুচকা, পাশাপাশি বিরিয়ানি ও নানা মুখরোচক খাবারের আয়োজন টেনেছে দর্শনার্থীদের। শাড়ি, দেশীয় পোশাক এবং শিশুদের খেলনা সামগ্রীতেও ছিল বৈচিত্র্য। অনেক ভালো লাগতেছে, বাংলাদেশি এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমাদের। এসে বন্ধু পাইছি আর কালা করছি। আয়োজকরা জানান, প্রবাসে থেকেও দেশীয় সংস্কৃতির চর্চা এবং নতুন প্রজন্মকে বাংলা ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতেই এই উদ্যোগ। একটা জনসমুদ্র হয়ে গেছে। আগে আমরা আয়োজন করলে আমাদের এখানে হয়তো আমরা সব মিলে 100-150 মানুষ হতো, সেখান থেকে আমরা আজকাল 100,000-এ পৌঁছে গিয়েছি। সবাইকে মিলে ছোট্ট একটি বাংলাদেশি উৎসবকে উপভোগ করার জন্যই আজকের এই আয়োজন। অন্যদিকে প্রথমবারের মতো বাংলাদেশ কমিউনিটি অধ্যুষিত ইউভাস্কুলা শহরেও আয়োজন করা হয় বাংলা নববর্ষের অনুষ্ঠান। গান, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর দেশীয় খাবারের স্বাদে মুখর ছিল পুরো দিনটি। উৎসব রূপ নেয় প্রবাসীদের মিলন মেলায়। বাংলাদেশের মতো পয়লা বৈশাখ উদযাপন করছি ফিনল্যান্ডের মাটিতে। বাংলাদেশি খাবার এখানে আয়োজন করা হয়েছে, অনেক মানুষ আছে, আমি সত্যিই খুব খুশি। প্রতিটি আয়োজনেই হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে দেশ সংস্কৃতি ফুটে ওঠে শিশুদের নরম তুলিতে। সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ খুলবে না তেহরান, 2টি জাহাজ জব্দ করেছে আইআরজিসি। ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র। লেবাননে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি আগ্রাসনে সাংবাদিক সহ 3 জন নিহত, জবাবে ড্রোন ও রকেট হামলা হিজবুল্লাহর। মার্কিন নাগরিকদের বৈরুত ছাড়ার নির্দেশ দূতাবাসের। এবং গাজায় দখলদার বাহিনীর হামলায় শিশু সহ নিহত 5, উপত্যকায় 25 ফিলিস্তিনিকে অপহরণ। তেল আবিব সমর্থিত গোষ্ঠীর ফের সক্রিয় হচ্ছে হামাস, দাবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ তাজমিলা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।